হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো আমাদের ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার চলছে। ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 1 এ আমরা পড়েছি মাত্রা বা ডাইমেনশন সম্পর্কে। আর আজকে আমরা পড়ব কি না পার্ট 2 তে আমরা পড়ব সিগনিফিক্যান্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা সম্পর্কে। ওকে, তো তাৎপর্যপূর্ণ সংখ্যা কি জিনিস? দেখো, তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যখন আমরা মেজার করছি, তো পরিমাপ করার সময় তার একটা ভ্যালু আসে। সেই ভ্যালুতে যতগুলো নিশ্চিত ডিজিট থাকবে আর যতগুলো অনিশ্চিত ডিজিট থাকবে, তাদের যে টোটাল সংখ্যা সেটাই হচ্ছে গিয়ে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, দিলে বুঝতে সুবিধা হবে। ধরো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যার ধরে নাও কোনো একটা ভ্যালু এসছে 439 ধরে নিচ্ছি। এখন হতে পারে এই যে ভ্যালুটা আমরা লিখছি, হতে পারে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এসেছিল যে 438.9 হতেই পারে। তো এই ভ্যালুটাকে আমরা সাধারণত কেমন লিখে দিই? এইরকমই লিখে দিই যে 438.9 মানে সেটা কি হচ্ছে কি, আমরা কি লিখছি না 439 লিখে দিচ্ছি। এবার তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে 4 ছিল, এখানেও 4 আছে। তো এই যে 4, আমরা তো এটাকে দেখতে পাচ্ছি না, আমরা এটাকেই দেখছি, এটাই লিখেছি আমরা। তো 4 দেখছি একদম, হ্যাঁ কনফিডেন্ট যে 4 এখানে ছিল। এখানে 3 দেখছি, হ্যাঁ দেখতে পাচ্ছি 3 এখানেও ছিল, কিন্তু এখানে 8 ছিল আর এখানে হচ্ছে কি 9 আছে। তার মানে এই যে 9 যে নাম্বারটা, এটা হচ্ছে গিয়ে আনসার্টেন নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে কি আনসার্টেন। আর এই যে 4 আর 3 ছিল, এই দুটো হচ্ছে কি সার্টেন নাম্বার। তার মানে দুটো সার্টেন নাম্বার আছে, একটা আনসার্টেন। তার মানে এই যে 439 যে টোটাল যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এখানে কটা সিগনিফিক্যান্ট নাম্বার আছে? আমরা বলতে পারি দুটো সার্টেন আর একটা আনসার্টেন। তো তিনটে সিগনিফিক্যান্ট নাম্বার বা তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। এবার কি হয়েছে না, এই যে তাহলে আমরা যখন কোনো একটা ভ্যালু যখন আমরা দেখবো তার মধ্যে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, সেখানে বারবার যদি আমরা এইরকম ভাবে সার্টেন আনসার্টেন এই সমস্ত হিসাব করতে যাই, তাহলে অনেক সময় কি হতে পারে না, ভুল হয়ে যেতে পারে। তো তার জন্য বা আমরা সহজে হচ্ছে কি সেটা খুঁজেও পাবো না। তো তার জন্য আমরা কি করব না, কিছু আমাদের রুলস আছে, ঠিক আছে? এই রুলস হচ্ছে কি আমরা মনে রাখবো, দিয়ে যে কোনো মেজারমেন্টের ভ্যালুতে কোনো একটা সংখ্যাতে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে সেটা আমরা হচ্ছে কি হিসেব করবো, ঠিক আছে? এই যে আমাদের রুলস গুলো আছে, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো, 1 নম্বর রুলস কি বলছে? বলছে সব অশূন্য সংখ্যাই হচ্ছে কি তাৎপর্যপূর্ণ। ধরে নাও কোনো একটা ভ্যালু, যেমন ধরো এই ভ্যালুটা আমি লিখেছি, এখানে কি দেখতে পাচ্ছি না 4 আছে 3 আছে। ধরো আমি যেটা লিখছি 439, কি বলেছে? সমস্ত অশূন্য সংখ্যা। তাহলে এখানে তো সবগুলোই অশূন্য আছে, 4 আছে 3 আছে 9 আছে, যতগুলো অশূন্য সংখ্যা আছে সবগুলোই হচ্ছে আমাদের তাৎপর্যপূর্ণ। ওকে, আমরা মিনিমাম রুলস গুলোকে আগে পড়ে নিব, তারপরে হচ্ছে কি আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা একটা হচ্ছে এক্সাম্পল দেখব যে কোনটায় কটা হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে। ওকে, শূন্য বাদে বাকি সমস্ত সংখ্যা অবশ্যই হচ্ছে কি তাৎপর্যপূর্ণ হবেই। সবচেয়ে প্রবলেম কিসে বলো তো? সবচেয়ে প্রবলেম হচ্ছে কি শূন্য। যদি অশূন্য সংখ্যা হয় সে তো অবশ্যই তাৎপর্যপূর্ণ হবে। এই শূন্য কোথায় কখন থাকছে, শূন্যের পজিশনের উপর ডিপেন্ড করে শূন্য কখনো সিগনিফিক্যান্ট কখনো ইনসিগনিফিক্যান্ট। ওকে, তো তার নিয়মটাই বেশি ভালো করে মনে রাখতে হবে। বলছে শুরুতে থাকা যে কোনো শূন্যই, শুরুতে থাকা কোনো শূন্যই তাৎপর্যপূর্ণ নয়। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম, ধরো 0039, তাহলে এই দুটো শূন্য একেবারে শুরুতে আছে, তার মানে এই দুটো শূন্য তাৎপর্যপূর্ণ হবেই না কখনো। ওকে, ধরে নাও কোথাও লিখলাম 0.039, তাহলে এই প্রথম দুটো শূন্য একদম প্রথমে আছে, তার মানে এও তাৎপর্যপূর্ণ হবে না, এও তাৎপর্যপূর্ণ হবে না। ধরে নাও কোথাও আছে 0. এখানে লিখছি না, এখানে লিখছি 0.309, তাহলে শুরুতে কটা শূন্য আছে? শুরুতে একটাই আছে, এই শূন্য তো তাদের মাঝে আছে, শুরুতে তো নেই। তার মানে এই শূন্য হচ্ছে গিয়ে তাৎপর্যপূর্ণ হবে না। অবশ্যই আমাদের যে প্রথম যে 1 নম্বর রুল ছিল, সেই রুলস অনুযায়ী এখানেও এটা সিগনিফিক্যান্ট, এখানেও 3 আর 9 সিগনিফিক্যান্ট, এখানেও 3 আর 9 সিগনিফিক্যান্ট। এই 0 সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট নয়, সেটা আমরা এখনো ক্লিয়ার হব না, কারণ আরো কিছু রুলস আছে। এই বাকি রুলসগুলোর সাহায্যে বুঝবো যে এই 0 সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট না। যাই হোক,
তো দুটো রুলস আমাদের হলো। থার্ড রুল কি বলছে, বলছে দশমিকের পরে এবং শেষে যেসব শূন্য থাকে তারা সবসময়ের জন্য তাৎপর্যপূর্ণ। তাহলে এক্সাম্পল নেই, ধরো কোথাও একটা আছে 3.0, তাহলে এই জিরোটা দশমিকের পরে আছে, তার মানে এ হচ্ছে কি সিগনিফিক্যান্ট। ধরে নাও কোথাও আছে 0.3300, তাহলে এই যে শূন্যগুলো এগুলো কোথায় আছে, দশমিকের পরে আছে এবং শেষেও থাকবে, তার মানে হচ্ছে কি শেষে যেটা আছে সে তাৎপর্যপূর্ণ। দেখতে পাচ্ছি এও শেষেই আছে, তাহলে এ তাৎপর্যপূর্ণ। ধরো কোথাও আছে যে 0.30300, তার মানে যদি বলি আমাদের প্রথম যে রুল ছিল সেটা অনুযায়ী এটা তাৎপর্যপূর্ণ, এটা তাৎপর্যপূর্ণ। আমাদের দ্বিতীয় যে রুল ছিল সেটা অনুযায়ী এ তাৎপর্যপূর্ণ নয়, এখানে এও তাৎপর্যপূর্ণ ছিল না। আবার তৃতীয় রুল অনুযায়ী এই যে জিরো তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে দশমিকের পরে থাকবে এবং শেষে যদি তারা থাকে তাহলে অবশ্যই তারা তাৎপর্যপূর্ণ হবে। 4 নম্বর রুল বলছে কি, যে ঘাতযুক্ত রাশি তাৎপর্যপূর্ণ হিসাবে গণ্য হয় না। ধরে নাও কোথাও একটা আমরা লিখছি 23 × 10⁻²। এই যে ঘাতযুক্ত রাশি, যখন আমরা আমাদের কখনো যদি কোশ্চেন আসে এরকম ধরনের সামথিং ইন্টু 10 সামথিং, এই যে ঘাতযুক্ত রাশি এটা আছে ওটা হচ্ছে গিয়ে তাৎপর্যপূর্ণ হিসেবে গণ্যই হবে না, ওটা হিসাবই হবে না। আমাদের হিসাব হবে কোথায়, না এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে গিয়ে অশূন্য সংখ্যা, তাহলে আমাদের 1 নম্বর রুল অনুযায়ী এটা তাৎপর্যপূর্ণ হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আগে চলে যাব 7 নম্বর রুলটা বুঝতে। বলছে দশমিক বিহীন কোন সংখ্যার শেষে, দশমিক নেই, তাহলে এগুলো সব দশমিক ছিল, ধরো দশমিক নেই, কোন সংখ্যার শেষে থাকা সব শূন্যই ইনসিগনিফিকেন্ট। মানে কি, ধরো যদি আমরা এরকম একটা সংখ্যা নেই, ধরো 340, তাহলে দেখো এই যে শূন্যটা আছে এ একদম শেষে আছে, কিন্তু এখানে কোনো দশমিক নেই, তার মানে এ সিগনিফিকেন্ট নয়। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই যে 3 নম্বর রুলটা বলেছে দশমিক যদি থাকে এবং তার শেষে যদি কোনো শূন্য থাকে তারা কিন্তু সবসময়ের জন্য তাৎপর্যপূর্ণ হবে। এখানেও হয়েছে, এখানেও হয়েছে, কিন্তু দশমিক যদি না থাকে, সেখানে যদি কোনো শেষে শূন্য থাকে, সে একটা থাকুক, দুটো থাকুক, জোড়া থাকুক, সবই হচ্ছে গিয়ে তাৎপর্যপূর্ণ হবে না। আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 3400 হলো, তাহলে এও তাৎপর্যপূর্ণ হবে না আর এও তাৎপর্যপূর্ণ হবে না। কিন্তু যদি আমি এরকম লিখি 30400, তাহলে এ তাৎপর্যপূর্ণ হবে না, এ হবে না, কিন্তু মাঝের শূন্যের গল্প আমরা এখনো জানি না। ঠিক আছে, ওটা বলছি পরে। আর এ তো হবেই তাৎপর্যপূর্ণ, এ তো হবেই, কারণ এরা তো হচ্ছে কি অশূন্য সংখ্যা, ফার্স্ট রুল অনুযায়ী এরা হচ্ছে কি সিগনিফিকেন্ট হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে। ওকে, কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে দেখো, বলছে কিন্তু তারা, তারা বলতে কারা, ওই যে যাদেরকে আমরা হচ্ছে কি ইনসিগনিফিকেন্ট বললাম, এই যে শূন্যগুলো এগুলো ইনসিগনিফিকেন্ট বললাম, এরাও সিগনিফিকেন্ট হবে যদি তারা কোনো পরিমাপ থেকে গৃহীত হয়। পরিমাপ থেকে গৃহীত হয় মানে ধরে নাও এই যে 304400, এই যে সংখ্যাটা লিখলাম, ধরে নাও এটাকে আমি লিখছি এরকম 30400, এটা কোনো একটা পরিমাপ থেকে গৃহীত হয়েছে এবং একে লেখা হয়েছে এইরকম। ধরে নাও এত সেকেন্ড, কোথাওটা লেখা আছে যে এত সেকেন্ড, তাহলে কিন্তু এই শূন্য যেটা আমরা এখানে ইনসিগনিফিকেন্ট বলছিলাম তারা কিন্তু এখানে সিগনিফিকেন্ট হয়ে যাবে। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট 7 নম্বর রুলটা। ওকে, নেক্সট আমরা যাচ্ছি 6 নম্বর রুলে। এইবার হচ্ছে কি, এই যে মাঝের শূন্যগুলো যেগুলো আমি অমিট করে এসেছিলাম তার পালা। এবার বলছে দেখো দুটি তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝে থাকা সব সংখ্যাই তাৎপর্যপূর্ণ হবে। এবার ধরো আমরা কোথায় ফার্স্ট ছেড়েছিলাম, এই যে এইখানে দেখো, এটা তো আমার হচ্ছে কি রুলস অনুযায়ী ইনসিগনিফিকেন্ট হয়ে গেছিল। 3 হচ্ছে কি আমার সিগনিফিকেন্ট ছিল, 9 হচ্ছে কি আমার সিগনিফিকেন্ট ছিল। তাহলে এই রুলসটা কি বলেছে, দুটি তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝে থাকা সব সংখ্যা তাৎপর্যপূর্ণ। তাহলে এটা দুটো তাৎপর্যপূর্ণ, তার মাঝে 0 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যা যা থাকুক সবই তাৎপর্যপূর্ণ হবে। তার মানে এই জিরোটা এখানে তাৎপর্যপূর্ণ, এখানে এই জিরোটাও তাৎপর্যপূর্ণ। কারণ কি, যদি প্রথম থেকে দেখি তাহলে এটা তাৎপর্যপূর্ণ, শেষে দেখছি একটা তাৎপর্যপূর্ণ আছে, তার মাঝে থাকা শূন্য শূন্য যা থাকবে সবই তাৎপর্যপূর্ণ হবে। তার মানে এখানে এও তাৎপর্যপূর্ণ হবে না, তো কোনো এক্সাম্পল নেই।
বোঝা গেছে? এই শূন্যগুলো তাহলে তারা তোমাকে যখন দেখতে হবে কি দেখবে, তুমি দেখবে প্রথম তাৎপর্যপূর্ণ কে আছে আর শেষে তাৎপর্যপূর্ণ কে আছে। তুমি যখন হচ্ছে গিয়ে কোনো এন্ট্রান্স এক্সামে যাবে, সে যেমনই হোক না কেন, নিট যেই যাই হোক না কেন, কুইক করতে হবে। তো তোমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি না, প্রথমে একদম স্টার্টিং এ কে তাৎপর্যপূর্ণ আছে দেখে না, খুঁজে নেওয়া, আর দেখা একদম শেষে কে আছে আর দেখার দরকার নেই, মাঝে যতগুলো আছে সবগুলোই গুনে ফেলবে যে কটা আছে। ওকে, আর একটা আমাদের বাকি থেকে গেছে 5 নম্বর, এটাও মনে রাখতে হবে। বলছে এক্সাক্ট নাম্বার এর ইনফাইনাইট সিগনিফিকেন্ট নাম্বার থাকে। এবারে এক্সাক্ট নাম্বার বলতে ঠিক কেমন, যেমন ধরো যে সমস্ত নাম্বারগুলো একদম ফিক্সড, সেখানে কোনো ভুল নেই, যেরকম এখানে আমরা কি দেখছিলাম বারবার যে সার্টেন আনসার্টেন এরকম ব্যাপারটা আছে, কিন্তু এক্সাক্ট নাম্বার মানে ফিক্সড। যেরকম ধরো তোমাকে বলা হলো কি, ধরো তোমাকে বলা হয়েছে যে তুমি, তোমার কাছে 10টি আপেল আছে, তার মানে আপেলের সংখ্যা এখানে 10 ফিক্সড। তার মানে এখানে এই 10 যে নাম্বারটা, এটা কিন্তু হচ্ছে কি এর, যদি বলা হয় যে এই 10-এর তাহলে হচ্ছে কি সিগনিফিকেন্ট নাম্বার কটা, তোমার অ্যান্সার হয়ে যাবে ইনফাইনাইট। ঠিক আছে, ইনফাইনাইট। কিন্তু ধরো তোমাকে শুধু বললো যে এমনি 10, আর কিছু বলা নেই, তাহলে এর সিগনিফিকেন্ট নাম্বার কটা, তাহলে একটা হবে। কারণ কি না, আমাদের 1 নম্বর রুলস অনুযায়ী এটা অশূন্য সংখ্যা, তাহলে সিগনিফিকেন্ট নাম্বার। 0 কোথায় আছে, 0 শেষে আছে কিন্তু কোনো দশমিক নেই, তার মানে যে 6 নম্বর 6 নম্বর নয়, 7 নম্বর যে রুলসটা ছিল, দশমিক বিহীন যে কোনো সংখ্যার শেষে থাকা সব শূন্যই ইনসিগনিফিকেন্ট, তাহলে এই ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। তাহলে এই 10-এর মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার কটা আছে না, একটাই আছে। কিন্তু যদি এরকম বলা হয় যে 10টি আপেল আছে, তখন কিন্তু 10 নাম্বারটা ফিক্সড। ওকে, তাই হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ইনফাইনাইট। ইনফাইনাইট হচ্ছে কি তার সিগনিফিকেন্ট নাম্বারের সংখ্যা হবে। ওকে, আর একটা দুটো এক্সাম্পল নেই। যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে কোন একটা বর্গক্ষেত্র আছে, কোন একটা বর্গক্ষেত্র, যদি বর্গক্ষেত্রের আমি বলি পরিসীমা, তাহলে আমরা কি লিখি না 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। কি লিখি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার যদি তোমাকে বলা হয় যে এই যে 4 আছে, এই 4-এর তাহলে হচ্ছে কি সিগনিফিকেন্ট নাম্বার কটা হবে, তো তোমার অ্যান্সার হয়ে যাবে কি না ইনফাইনাইট। কারণ কি এই 4টা হচ্ছে কি এমনটা নয় যে এখানে কোনো আনসার্টেনের কোনো ব্যাপার আছে, এটা ফিক্সড হচ্ছে গিয়ে এক্সাক্ট নাম্বার, এটা কখনো কোনো চেঞ্জ হবে না। তার মানে এই 4-এর যদি তোমাকে সিগনিফিকেন্ট নাম্বার জিজ্ঞাসা করে, তার মানে আমরা বলতে পারি কি এটা ইনফাইনাইট নাম্বার। ওকে ওকে, আর কি আরেকটা বলা যেতে পারে এখানে, এই এক্সাক্ট নাম্বার ক্ষেত্রে আরেকটা বলা যেতে পারে, যদি কোনো কনস্ট্যান্ট আমরা দেখি, কনস্ট্যান্ট, যেমন ধরো যে যদি আমরা বলি হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, আমাকে যদি বলে দেওয়া হয় যে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে গিয়ে, অ্যাভোগাড্রো নাম্বার যেটা আছে তার সিগনিফিকেন্ট নাম্বার, তাহলে সেখানে ধরো আমাকে যদি বলা থাকে এরকম যে 6.022 ইন্টু 10⁻23 এবং বলা আছে যে এটা অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে কটা হচ্ছে কি সিগনিফিকেন্ট নাম্বার হবে, ইনফাইনাইট হচ্ছে কি সিগনিফিকেন্ট নাম্বার হবে। আর যদি কিছু বলা না থাকে, এমনি আমাকে একটা ইন জেনারেল নাম্বার দেওয়া থাকে, তখন আমরা হিসাব করব। আমাদের যে রুলস আছে যে এটা তো হচ্ছে কি ঘাতযুক্ত সংখ্যা, তাহলে এটা হচ্ছে কোনো কাউন্ট হবে না, বাকি পড়ে থাকলো এটা, এখানে কটা আছে দেখো, এটা প্রথমটা হচ্ছে কি সিগনিফিকেন্ট, এই শেষেটা দেখে নিচ্ছে সিগনিফিকেন্ট, আর দেখার দরকার নেই, তাহলে 1 2 3 4 চারটাই সিগনিফিকেন্ট, কারণ মাঝে থাকা সমস্ত সংখ্যাই সিগনিফিকেন্ট হয় কোন রুল অনুযায়ী, এই যে 6 নম্বর রুল অনুযায়ী। ওকে, তাহলে এখানে হয়ে যাবে 4টা। কিন্তু যদি বলে দেয় যে অ্যাভোগাড্রো সংখ্যা এটা এবং এর হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট নাম্বার কটা, তখন কিন্তু হয়ে যাবে কি ইনফাইনাইট। ওকে, তো এই গেল হচ্ছে কি আমাদের সিগনিফিকেন্ট নাম্বার কি এবং তাকে আমরা হিসাব করব কি করে। যদি আমরা দু একটা এক্সাম্পল নেই, ঠিক আছে, ধরো না কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, যাই কিছু নিয়ে নিচ্ছি, ধরো 2 4 0 3 0, তারপরে ধরো 3 9.001 তারপরে ধরো 0.010100, আর কিছু নিচ্ছে না, ধরো এরকম কয়েকটা নিচ্ছি। এবার দেখো তো হিসাব করবো কি করে, দেখো আমরা দেখবো প্রথমে কি আছে, প্রথমে দেখছি 2, তাহলে হচ্ছে অশূন্য সংখ্যা, তাহলে 1 নম্বর রুল অনুযায়ী এর সিগনিফিকেন্ট।
একেবারে শেষে চলে যাব, দেখছি 0 আছে, তাহলে 0 যখনই চলে আসবে তখনই কনফিউশন। আগে দেখতে হবে এই সংখ্যাটা দশমিক কি দশমিক নয়, তো দেখছি দশমিক নেই এবং 0 শেষে আছে, তার মানে আমাদের যে হচ্ছে গিয়ে কোথায় গেল, এই যে দশমিক বিহীন কোন সংখ্যা এই 7 নম্বর রুলের হাফ অনুযায়ী কি হবে না, এটা ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। তারপরে তার আগেটা দেখবো, দিলাম 3 আছে, তাহলে এ তো সিগনিফিকেন্ট হবে, আর দেখার দরকার নেই, এও সিগনিফিকেন্ট এও সিগনিফিকেন্ট, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার 4টা। এখানে কটা, তো প্রথমে 3 আছে তো সিগনিফিকেন্ট, শেষে 0 আছে কিন্তু দশমিক আছে, দশমিকের পরে শেষে যদি 0 থাকে সেও সিগনিফিকেন্ট হয়। আমাদের কোন রুল অনুযায়ী না, হচ্ছে 3 নম্বর রুল অনুযায়ী। তো আর দেখাই দরকার নেই, প্রথমে সিগনিফিকেন্ট শেষে সিগনিফিকেন্ট, তো মাঝে সবগুলোই সিগনিফিকেন্ট, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা না 6টা। যদি এখানে দেখি, দেখো বলা দেখতে পাচ্ছি শুরুতে 0 দুটো আছে, তাহলে শুরুতে 0 তো হচ্ছে কি সিগনিফিকেন্ট হবে না, লেখা আছে, তার মানে এও সিগনিফিকেন্ট নয় এও, কিন্তু এ তো সিগনিফিকেন্ট। এবার দেখবো শেষে কি আছে 0, তাহলে এ সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট নয়, দেখতে পাচ্ছি দশমিক আছে, দশমিকের পরে শেষে 0 আছে, তাহলে এও সিগনিফিকেন্ট, আর দেখারই দরকার নাই, 1 2 3 4 5, তাহলে এখানে 5টা হচ্ছে কি সিগনিফিকেন্ট নাম্বার হবে। তো এরকম ভাবে হচ্ছে কি আমরা সিগনিফিকেন্ট নাম্বার হিসেব করতে পারি। ওকে, এবার যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে রাউন্ডিং অফ। ঠিক আছে, তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট নিতে পারো, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা পিডিএফ নিতে পারো। যাই হোক, তো আমরা এখন দেখব কি রাউন্ডিং অফ বা আসন্ন মান নির্ণয়। এই আসন্ন মান নির্ণয় আমরা ছোটবেলাতেও শিখেছিলাম, তো সেখানে যে রুলস ছিল খুবই একটা ছিল মাত্র, শুধু 5-এর ব্যাপার ছিল, কিন্তু এখানে একটু জটিল আছে। তো কি দেখব না, রাউন্ডিং অফ বা আসন্ন মান নির্ণয়। ঠিক আছে, দেখো ধরো আমরা একটা আগে সংখ্যাই নিয়ে নিচ্ছি 302.5382 এরকম একটা সংখ্যা নিয়ে নিচ্ছি। ধরো আমাকে বলা হলো যে দশমিকের পরে যদি বলা হয় যে দশমিকের পরে দুটি ঘর অবধি আমাকে আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে দশমিকের পরে দুটো অবধি কি দেখতে পাচ্ছি 5 আর 3, তাহলে আমরা কি দেখি, যদি দুটো ঘর অবধি আমাকে দেখতে হয় তাহলে দেখবো 3 নম্বর ঘরে কে আছে। যদি আমি যেটা নিয়েছি এইটা অনুযায়ী যদি 3 নম্বর যে ডিজিট আছে, 3 নম্বর যে ডিজিটটা আছে কে আছে, 8 আছে দেখতে পাচ্ছি, যদি এই ডিজিটটা গ্রেটার দেন 5 হয় তাহলে আমরা কি করব, এই 2 নম্বরে +1 করব, আর যদি এটা লেস দেন 5 হয় তাহলে এই 2 নম্বরে -1 করব। সরি, ভুল বললাম, যদি লেস দেন 5 হয় তাহলে যা ছিল ওটাই থেকে যাবে, অর্থাৎ আনচেঞ্জ থেকে যাবে। ঠিক আছে, তাহলে আনচেঞ্জ থেকে যাবে। তাহলে এইটা অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে 8-এর বেশি আছে, 5-এর বেশি আছে আমাদের এই 8, তার মানে এটা অ্যান্সারটা হয়ে যাবে কত, যদি আমাকে 2 নম্বর ঘর অবধি রাউন্ডিং অফ করতে বলা হয় তাহলে কি হবে অ্যান্সার 302.54, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, তো এটা গেল, এই নিয়মটা আমরা আগে থেকেই জানতাম যে যদি 5-এর বেশি থাকে তাহলে 1 যোগ করব, যদি 5-এর কম থাকে তাহলে যা ছিল তেমনই থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যদি 5ই থাকে, এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো একই নিচ্ছি 302.53, সেই 2 ঘর অবধি আমাকে করতে হবে, কিন্তু এইখানটায় ধরো 5 আছে। ঠিক আছে, তখন কি করব, তো যখন এখানে 5 থাকবে তখন নিয়ম হচ্ছে গিয়ে যখনই 5 থাকবে সবার আগে দেখব যে 5-এর পরে আর কিছু আছে কিনা। যদি 5-এর পরে যদি এই যে 5 আছে, এই 5-এর পরে অশূন্য সংখ্যা থাকে
তাহলে কি হবে, অশূন্য বলতে কি, ধরো 5 এর পরে 0 বাদে যে কিছু, সে 1 থেকে 9 অবধি যা কিছু হতে পারে, যদি 5 এর পরে ধরো আমি করে দিচ্ছি কি 5 এর পরে ধরো 1 2 এরকম কিছু একটা আছে, তাহলে 2 কে আমরা দেখবো না, আমরা দেখবো কি 5 এর পরে কি আছে। তো 5 এর পরে দেখতে পাচ্ছি 1, তার মানে কি এটা অশূন্য সংখ্যা। তাহলে আমরা চোখ বন্ধ করে কি করব না, এই যে 5 3 আছে এখানে +1 হয়ে যাবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 302.54 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি 5 এর পরে কিছু না থাকে, ঠিক আছে, কিছু না থাকে বা শূন্য থাকে, যে কোনো একটা, বা শূন্য থাকে, হয় কিছু থাকবে না আর না হয় ধরুন এটাকে আমি লিখে দিচ্ছি এইরকম, এই 5 এর পরে 302.53502 আছে। ঠিক আছে, তার মানে 5 এর পরে আমাকে 2 ঘর অবধি আসন্ন মান নির্ণয় করতে হবে। তো 5 এর পরে দেখছি 0 আছে, বা যদি কিছু না থাকে, ধরুন কিছু নেই, হয় কিছু থাকবে না, না হয় 0 থাকবে, তাহলে কি হবে না, আমাকে দেখতে হবে তখন এইখানে কে আছে। তখন আবার হচ্ছে গিয়ে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। তো দেখতে হবে আমি যত ঘর অবধি আসন্ন মান নির্ণয় করছি সেইখানে কে আছে। যদি বিজোড় সংখ্যা থাকে, ঠিক আছে, যদি অড নাম্বার থাকে তাহলে আমরা +1 করব, কখন না যদি অড নাম্বার থাকে। আর যদি এখানে ইভেন নাম্বার থাকে তখন আমরা হচ্ছে কি না আনচেঞ্জড রাখবো, আনচেঞ্জড রাখবো। কখন না যদি ইভেন নাম্বার থাকে, ঠিক আছে, তখন আমরা আনচেঞ্জ রাখবো। মানে তাহলে এখানটা অ্যান্সারটা কি হবে, দেখতে পাচ্ছি অড আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 302.54। ওকে, যদি এখানে ধরো 2 থাকতো তাহলে 2টা 2ই থাকতো। বোঝা গেছে? এই হচ্ছে কি আমাদের রাউন্ডিং অফের নিয়ম। এবার এই রাউন্ডিং অফের জন্য আমাদের কি শিখতে হবে, হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রেও রাউন্ডিং অফের কিছু নিয়ম আছে। আচ্ছা, যদি বলি আমি যোগের ক্ষেত্রে, দেখো যোগের ক্ষেত্রে যা নিয়ম বিয়োগের ক্ষেত্রেও সেম নিয়ম, দুটো একেবারে একই। ঠিক আছে, ধরুন আমি কিছু একটা যোগ করছি, ধরো 3.42 আর ধরো 1 আর ধরো 2.512। তো সবার প্রথম তো প্লেন যোগ করে দেব, ঠিক আছে, যদি বিয়োগ হয় তো প্লেন বিয়োগ করে দেব। তাহলে 239.51। তো প্রথমে প্লেন যোগ করলাম, কিন্তু যদি তোমাকে বলে, ধরো তোমাকে পরীক্ষা কোশ্চেন কেমন দেবে যে দুটো এরকম, দুটো বা তিনটে বা চারটে এরকম তোমাকে সংখ্যা দিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে আসন্ন মানের নিয়ম অনুযায়ী যোগ করে যোগফল বল। তাহলে প্রথমে আমরা যা দেবে প্লেন যোগ করব, বিয়োগ দিলে বিয়োগ করে দিব। তো অ্যান্সার যা আসবে, এবার আমি কি লিখবো অ্যান্সার, আমাকে রাউন্ডিং অফ করতে হবে। তো রাউন্ডিং অফ প্রথম তো হচ্ছে কি আসন্ন মান আমরা কত ঘর অবধি করব, সেটা কি করে বুঝবো না, দেখবো যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে গিয়ে, যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে গিয়ে দশমিকের পরে সর্বনিম্ন সিগনিফিকেন্ট নাম্বার দেখতে হবে। ধরো প্রথম যেটা আছে এর দশমিকের পরে কটা সিগনিফিকেন্ট নাম্বার আছে, দুটো, 4 আর 2 দুটো। যদি বলি নিচের যে নাম্বারটা আছে সেখানে দশমিকের পরে কটা সিগনিফিকেন্ট নাম্বার আছে, 1 2 3 তিনটে আছে। তাহলে কম কোনটা না 2, 2 হচ্ছে আমার সব থেকে কম, মানে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যাই হচ্ছে আমার সব থেকে কম, যেটা উপরটায় আছে। তার মানে আমাকে মনে রাখতে হবে আমার যে অ্যান্সার হবে, অ্যান্সারেও দশমিকের পরে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যাই রাখতে হবে, বা দুটো ঘর অবধি আমাকে আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি দশমিকের পরে দুটো ঘর মানে কি, এত দূর অবধি করতে হবে। যখন আমরা আসন্ন মান নির্ণয় করবো তখন আমরা আগে যে রুল শিখলাম সেই রুলস অনুযায়ী করবো। তো দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরে কি আছে 2, তাহলে 2 তো দেখতেই পাচ্ছি যে 5 এর থেকে কম, তার মানে অ্যান্সার হয়ে যাবে 51593। তো এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, বিয়োগের ক্ষেত্রেও একেবারেই হচ্ছে কি সেম। এবার আসছে গুণ ভাগ। গুণের ক্ষেত্রেও যা, ভাগের ক্ষেত্রেও তা। ঠিক আছে, তো ধরে নাও আমি এটা গুণ করছি, ধরো 12 × 0.5। তো
তোমাকে যাই গুণ দিক যাই ভাগ দিক, আগে তুমি তো সেই যোগ গুণ বা ভাগ তো করেই ফেলবে। তো আমি গুণ ভাগ করছি, তো কি আছে গুণ করছি, 12 5 60, একটার পরে দশমিক, তো হচ্ছে কি এই। তাহলে দেখো যদি আমি এইটারই সিগনিফিকেন্ট নাম্বার দেখি তাহলে কিন্তু দুটো, একটা 6 আর এই 0টাও সিগনিফিকেন্ট নাম্বার হবে, কারণ কি দশমিকের পরে আছে, তাহলে এখানে দুটো সিগনিফিকেন্ট নাম্বার। কিন্তু কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। এখানে দেখতে হবে টোটাল। টোটালে বলতে কি, এখানে কি দেখেছিলাম যে দশমিকের পরে কার সব থেকে সিগনিফিকেন্ট নাম্বার কম আছে, আর এখানে দেখবো টোটালে কার সব থেকে সিগনিফিকেন্ট নাম্বার কম আছে। তাহলে এখানে টোটালে কটা না, এখানে হচ্ছে কি দুটো, এখানে দুটো সিগনিফিকেন্ট নাম্বার। আর এখানে কটা সিগনিফিকেন্ট নাম্বার, এখানে একটা, কারণ 0 তো শুরুতে আছে, হবে না, অনলি 5। তার মানে আমাকে অ্যান্সারেও এখানে কিন্তু এটা দেখবো না যে দশমিকের পরে কি দশমিকের আগে, এখানে দেখবো টোটালে। এখানে টোটালে দুটো সিগনিফিকেন্ট নাম্বার, এখানে টোটালে একটা, তাহলে অ্যান্সারেও আমাকে টোটালে একটা সিগনিফিকেন্ট নাম্বার রাখতে হবে, কারণ যেটা সর্বনিম্ন হবে নিয়ম হচ্ছে গিয়ে আমাকে টোটালে একটাই সিগনিফিকেন্ট নাম্বার, অর্থাৎ সর্বনিম্নটাই রাখতে হবে। তাহলে দেখো এইটা আমার অ্যান্সার হবে না, একে আমাকে লিখতে হবে কেমন না, অনলি 6। ঠিক আছে, তাহলে 1 নম্বর ঘর অবধি আমাকে আসন্ন করতে হবে। তো 1 নম্বর ঘরের পরে কি আছে 0, দেখার দরকার নেই, অনলি 6। আর এখানে দেখো আমার একটা সিগনিফিকেন্ট নাম্বার হয়ে গেছে, তো অ্যাকচুয়াল অ্যান্সার হবে আসন্ন মান অনুযায়ী অনলি 6। 6.0 কিন্তু হবে না, কারণ 6.0 হলে তখন তার তাৎপর্যপূর্ণ সংখ্যা 2 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে রাখতে হবে কটা, একটা। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমরা যদি আমরা ভাগ করি, ভাগের ক্ষেত্রে একেবারেই সেম হবে। ওকে, একেবারে সেম। তো এই হচ্ছে গিয়ে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার এন্ড তার সম্পর্কিত সমস্ত প্রকারের তথ্য। যদি তোমরা হচ্ছে কি বুঝতে না পারো তাহলে কমেন্ট অবশ্যই কোনো জায়গায় জানিও যে কোথায় কোথায় বুঝতে পারছো না। যারা একটু অলস ব্যক্তি আছো, যারা হচ্ছে কি আমি যা কিছু করালাম যারা তুলতে পারোনি বা হচ্ছে কি নোট করনি, তারা অবশ্যই হচ্ছে কি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা তোমরা নিয়ে নিও। তো এই হলো হচ্ছে কি আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা, আমাদের পার্ট 2 গেল সিগনিফিকেন্ট নাম্বার। এরপরে আমরা পার্ট 3 পড়বো, আর পার্ট 3 তে আমরা পড়বো এরর ক্যালকুলেশন বা ত্রুটি নির্ণয় করব। ওকে, এটা আমাদের পার্ট 3 তে আমরা পড়বো। যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সময় নষ্ট করো না, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।